সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো। ওই শিপমেন্টগুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন, ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়াও আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হলো পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপর হতে পারে, হয়তো বা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা। তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনা 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা। তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা। তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থা সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাতে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা। এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা। তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের যে নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করেন যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নেই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলে যে না, তো এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি এই করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি। উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন তো আসলে বলেন তো ঘটনাটা কি। তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করে, আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অলচন্দ্র গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনার অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে, এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে
আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো। ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনে ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরো দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। আমার চাচা আর্মিতে আছে, সে খুব সাহসী একজন মানুষ। তারপরেও তার কবুতরের খুব শখ। আচ্ছা, আপনি সাপের ঘটনা দিয়ে শুরু করবেন না? সাপের ঘটনাটা আগে শুনি। সাপের কামড়ে। আচ্ছা, রাসেল ভাই যে ঘটনাটা আপনাকে লিখে পাঠাইছিলাম, আমি মেল করছিলাম, সেটা আমার ছোট চাচার ঘটনা। ছোট চাচা যখন মারা যায় তখন আমরা পাবনা থেকে আমাদের কাছে খবর আসে যে আমার চাচা মারা গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের গ্রামের বাসায় চলে আসি। রাজশাহীতে আমার গ্রামের বাসা। তো এসে দেখি, আসার পরে 5 মিনিট পরে দেখি মারা গেছে। এটা আমরা তখনই বুঝতে পারলাম যখন তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। আচ্ছা, এর ভিতরে আমরা বুঝতে পারলাম যে তিনি এখন মারা গেছে। আর সেদিনটা খুব খারাপ ছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে মানে কাদার যে আভাসটা এটা পাওয়া যাচ্ছিল। তো সবার চিন্তা ছিল যে তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে।
যখন সবাই এরকম করে তো কবরটা খুঁড়ে রাখার পরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো কবরের ভিতরে পানি জমে যায়, আচ্ছা। প্রায় আধ হাত মতো পানি জমে যায়। তো ওইভাবে একটা লাশ কবর দেওয়া কখনোই সম্ভব না। তাই গ্রামে সাধারণত করে কলা গাছ কেটে কবরের নিচে যে যতটুকু জায়গা পানি জমে আছে ততটুকু জায়গাতে ছোট 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 করে কলা গাছ কেটে তার উপরে লাশটা দেওয়া হয়েছিল। আচ্ছা। তো এইভাবে আমরা দাফন কাফন সব সমাপ্ত করে মাটি টাটি দিয়ে সবাই বাসায় যার যার বাসায় শেষে ফিরে গেল। তো আমি আব্বু সবার সাথে বসে গল্প করছে যে সে কিভাবে মারা গেল। তো সাধারণত সবকিছু করার পরে ঘুমানোর আগে সবাই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাসা থেকে বের হয়ে কল, তো একা একা ভয়ে যাইতে পারতেছিলাম না। তো আমার চাচি বললো চলো বাবা আমি আর তুমি যাই। তো কলের দূরত্ব আর হচ্ছে কবরের দূরত্বটা 20 কদম এরকম হবে। আর কলটা যে পজিশনে আছে সে পজিশন থেকে কবরটা একেবারে সরাসরি দেখা যায়। আচ্ছা। এই পরিস্থিতিতে আমি যখন কবরের সাইড দিয়ে কলের মানে টিউবওয়েলের কাছে যাই তখন দেখি যে হচ্ছে সাদা কে যেন বসে আছে। আচ্ছা। আমি আর ভয়ে তাকাই নাই। তো চাচি দেখতে পাইছে পুরোটাই। ওটা দেখতে পাওয়ার পরে চাচি বলছে যে বাবা চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তো বললো যে আমি বললাম যে পানি নিবেন না? তো বললো যে না, পরে পানি নিয়ে যাবো। বাসায় আসলাম, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গল্প করছি। এমন অবস্থায় চাচির রুম থেকে একটা বিকট ধরনের আওয়াজ আসে। আচ্ছা। বাচ্চারা চিল্লালে যেরকম আওয়াজ হয় এরকম ধরনের আওয়াজ মানে আমাদের কানে আসে। তো আমরা সাধারণত মনে করছি যে চাচাতো ভাইগুলো চিল্লাচিল্লি করছে। আচ্ছা। তারপরেও না, ক্রমশ হয়ে আওয়াজটা বেড়ে যাচ্ছে। যখন আওয়াজটা বাড়তে শুরু করলো তখন আমরা সবাই দৌড় দিয়ে চাচির রুমে গেলাম। চাচির রুমে যেয়ে দেখি যে অগোছালো অবস্থা। তো অগোছালো অবস্থা, চাচি চিল্লাচিল্লি করছে আর খুব কান্নাকাটি করছে। কিন্তু ভয়েসটা যে চাচা মারা গেছে ওই চাচার। আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই মানে যিনি মারা গেছেন উনি আসছে। আচ্ছা, ওনার মাধ্যম দিয়ে। তো চাচির সাথে আসার কারণটা এটাই যে চাচির গায়ে মানে জিন ওঠানামা করতো আগে থেকে। আচ্ছা। আর আগে বলে নি যে আমার দাদা মানে জিন সাধনের যে বিষয়টা থাকে এই জিন সাধনটা করতো। আচ্ছা। তো চাচির গায়ে আসছে। চাচি তখন খালি বারবার বলছে যে আমি জায়গা পাচ্ছি না, আমি এই জন্যই আমি উপরে বসে আছি, জায়গা পাচ্ছি না। তুমি কে? আম্মু যে পাশে বসে জিজ্ঞাসা করলো তুমি কে, তুমি কিভাবে এখানে আসলাম? তো বলছে যে ভাবি তুমি চিনতে পারছো না, আমি হাবি। মানে চাচার নামটা ছিল হাবি। উনি কি ওনার ভয়েসেই কথা বলছেন? ওনার ভয়েসে কথা বলছে এবং মানে উঠানো গ্রামের যে আঙিনা থাকে আঙিনাতে অনেক লোক ভর্তি, সবাই মানে কোন একটা শো শুনলে যে অবস্থাটা হয় ওইভাবে দেখছে। তো যখন বললো যে তুমি তো মারা গেছো, তুমি আসলা কিভাবে এখানে? তো বলতেছে যে মানুষ মারা গেলে কি আসতে পারে না, আমি কোনো জায়গা পাচ্ছি না। আর যে কবরটা দেওয়া হয়েছে চারিদিক থেকে পানি এসে আমি মানে খাড়াল যেটাকে বাঁশ দিয়ে খাড়ালের সাথে ঠেকে গেছি। এই জন্য আমি উপরে উঠে বসেছিলাম আর ওরা বাইরে গেছিল, ওদের মাধ্যম দিয়ে আমি ভিতরে আসছি। তো বলছে যে আমি মানে খুব কান্নাকাটি করছে, বলছে যে কেউ আমার জন্য দোয়া করছে না, সবাই খালি কান্নাকাটি করছে। তো মরা বাড়িতে সাধারণত রান্না বান্না হয় না। তো দাদা পাশের বাসায় খাওয়া দাওয়া করতে গেছে, দাদার ভাইয়ের বাসায়। ওখান থেকে দাদাকে ডেকে নিয়ে আসা হলো। দাদাকে দেখে সে বিক্ষুব্ধ মানে খুব জোরে চিৎকার করে উঠলো যে তুমি কেন এখানে? মানে চাচা যে মারা গেছে এটা দাদা বুঝতে পারছিল যে ও মারা যাবে। তো এই জন্য দাদার উপরে খুব খ্যাপা। তো দাদা বলছে যে ঠিক আছে বাবা তুমি আমাকে মাফ করে দাও, যা ভুল হয়ে গেছে এটার তো আর মাসুল দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নেই, তোকে আমি কোনোদিনই মাফ করতে পারবো না, আর তোর ব্যবস্থা করে আমি ছাড়বো। এরকম একটা কথা বলে চাচি চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার এমন মানে খিটখিট করে হেসে এমন ভাবে আসে যে আপনার চাচির মুখের অবস্থা না দেখলে বোঝা যাবে না সে কেমন ভাবে বলছিল। তো সে বলছে যে তুমি কিভাবে মারা গেলা? সাধারণত মানুষের প্রশ্নই এটা যে তুমি যে তোমার বাবাকে দোষারোপ করছো, তুমি কিভাবে মারা গেলা? তো ওই চাচা বলছে যে আমি মারা যাইতাম না, আমাকে যদি আমার বাবা একবার কোনো দোয়া পড়ে ফু দিয়ে দিত তাহলে আমি আর মারা যাইতাম না। তো সাধারণত সবাই জানে যে কোথা থেকে সাপে কামড়টা দিছিল। তো ওটা সাপ ছিল না, কিন্তু আপনার চাচা গ্রামে সাধারণত টয়লেট থাকে না, আর
গ্রামের লোকজন ভোরে বিভিন্ন জায়গায় টয়লেট করে। তো আমাদের ওইখানে একটা ঈদগাহ আছে, ঈদগাহের পাশে ও টয়লেট করতে গেছিল 2-3 বার, মানে মানা করছে 2-3 দিনের আগে, তারপরেও সে ওখানে গেছে। ওইখান থেকে যখন ফিরে আসে, মানে সেদিনকেও গেছে যে আপনার অন্যরকম একটা জিনিস দেখে যে একটা অনেক সুন্দরী একটা মহিলা গা থেকে সোনা রূপা ঝরছে এরকম। তো উনি ওইখান থেকে ভয়ে দৌড় দিয়ে পালায় চলে আসে। আচ্ছা, দৌড় দিয়ে পালায় চলে এসে একটা বাড়ির কোনায় দাঁড়িয়ে আবার উকি দিয়ে তাকে দেখার চেষ্টা করে। দেন উকি দিয়ে দেখার পরেই সে বুঝতে পারে যে আমাকে কেউ ফলো করছে। আর ফলোটা করার কারণেই সে সাথে সাথে সাপরূপ ধারণ করে। তো সাপরূপ ধারণ করে ও দেখছে যে সাপরূপ ধারণ করছে। তো ওর পায়ে কাদা টাদা ভরে গেছিল। ওর নিচে ছিল একটা পুকুর, ওই পুকুরের পাড়ে নেমে পা ধুচ্ছে। ওই সাপটা দেখলো যে নামলো পুকুরে এবং ভেসে চলে আসছে ওর দিকে। তো তাড়াতাড়ি সাথে সাথে উঠে পুকুরের পাড়ে উঠলো। উঠার পরে লুকিয়ে গেল। ওই সাপটাও কিন্তু ওর সাথে সাথে পুকুরের পাড়ে উঠে ওকে ছোবল মেরে দেয়। কিন্তু ও তাকিয়ে নিচের দিকে কোনো সাপ দেখতে পায় না। যখন পা ঝাড়া দেয় তখন সাপটা পুকুরের ভিতরে পড়ে এবং যেই আওয়াজটা হয় সেই আওয়াজটা পাশের বাসা থেকেও শুনতে পেল। তারপরে মনে করে সবাই যে সাপে কামড় মারছে। সে চলে আসলো। চলে আসার পরে বাসায় চলে আসলো। বাসায় এসে বললো যে আমাকে সাপে কামড় মারছে। সাধারণত সাপে কামড় মারলে সব পাটা বেঁধে দেওয়া হয়। তো পা বেঁধে তখন অন্ধকার ছিল, মানে এখনো আলো হয় নাই, সকাল হয় নাই, পরিপূর্ণ সকাল হয় নাই। সকাল হওয়ার পরে 2 ভাই মিলে আপনার সাপের কবিরাজের কাছে নিয়ে গেছে। তো সাপে ওঝার কাছে নিয়ে গেছে, যারা সাপ বিষটি ঝাড়ে। তারা বিভিন্ন রকম দেখে তারপরে ব্লেড দিয়ে খুঁচে না, কোনো বিষ নাই তার শরীরে। তো বিষ নাই, বেঁধে ধুয়ে কি করবে? বাঁধনটা খুলে দিয়ে চলে আসলো তারা বাসায় আসার পরেই যে কাহিনীটা ঘটলো, আস্তে আস্তে মানে তার শরীরটা ওটা অবশ হয়ে যাচ্ছে, পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, পুরো হাত টাত কোনো কিছুই সে আর নাড়াতে পারছে না। যেই সাপটা তাকে কামড় মারছিল সেটা আসলে সাপ না, একটা হচ্ছে মানে জিন, যার নাম সাপা ডাকনি। সে বলছে যে সাপা ডাকনি। তাকে অনেকভাবে সে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমার দাদা বুঝতে পারছিল যে তাকে বাঁচানো সম্ভব না। তাকে যদি বাঁচায় তাহলে আমার দাদারই কোনো ক্ষতি হয়ে যাবে। আর সে ওই জন্যই ওকে আর বাঁচাতে যায়নি, মানে ওনার ছেলে। তো দাদা এই নিয়ে মানে পরে অনেক কান্নাকাটি। তো সাপটা যে সাপা ডাকনিটা ওই জিনটাকে আমার দাদাই নিয়ে আসছিল। নিয়ে আসার পরে কোনো জায়গা দিতে পারে নাই, কোনো খাবার দিতে পারে না। এর জন্যই তাকে এই চরম মূল্যটা দিতে হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী ঘটনায় যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আব্বুর ঘটনা। সেটা হচ্ছে রাজশাহী নহটার কোন একটি গ্রামের ঘটনা। রাজশাহী থেকে যারা শুনছো তারা অবশ্যই বুঝতে পারছো জায়গাটা কোনটা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। কোন এক কারণে আমার ফ্রেন্ডের আব্বু তার এক ফ্রেন্ডের বাসায় যায়, যেটা ছিল কয়েকটা গ্রাম পরেই। তো তিনি তার পার্সোনাল কাজগুলো শেষ করতে করতে মোটামুটি রাত 12টা-1টা বেজে যায়। দেন তিনি ডিসিশন নেন বাসায় ফিরবে। তো যেহেতু 2-1টা গ্রাম পরেই তার বাসাটা ছিল, তিনি স্বাভাবিক অন্যান্য দিনের মতো আজকেও সে একাই রওনা দিচ্ছে। তার সঙ্গে ছিল একটা সাইকেল। আর রাসেল ভাই বলে রাখি যে ওই তার গ্রামে যাওয়ার জন্য যে পথ আছে সেই পথে একটা মোড় ছিল, সেখানে ছিল একটা বকুল ফুল গাছ। যেটি কিনা এলাকার লোকজন বলেন যে অনেক কিছু এখানে হয়, মাঝে মধ্যেই অনেকে অনেক কিছু দেখেন। তো তিনি যাচ্ছিলেন আর সেই ব্যাপারটা নিজের ভেতরেও ভাবছিলেন। তার ভেতরে একটা ফিলিংস তৈরি হচ্ছিল যে আমি তো ওই পথটা ধরেই যাব, সেখানে কিছু হয় কিনা। তো এইভাবে ভাবতে ভাবতে তিনি যখন ওই গাছের নিচে গেলেন, বকুল ফুলের গাছের নিচে, হঠাৎ করে একটু কাছ থেকে কথা বলতে হবে। ধন্যবাদ রাসেল ভাই। হঠাৎ করে তার সামনে এবং পিছে 2টা বকুল ফুলের অনেক বড় ডাল ভেঙে পড়ল। তিনি যথারীতি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার হাতের সাইকেলটা ভয়ে ফেলে দিলেন। তো বেশ কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে উনি ভাবতে থাকলেন যে হঠাৎ করে কেন আমার সামনে এবং পিছে 2টা ডাল ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করলো যে এই বকুল ফুলের গাছ থেকে ডালগুলো ভেঙে পড়লো। সেই বকুল ফুলের গাছ বেয়ে অনেকগুলো
ছোট বামুন মানুষ, যেটা রেডিও ফুর্তিতে অনেকবার অনেকেই বলেছে। এবং এর আগেও আমরা যেখান থেকে শুনেছি তার মধ্যে মানে অলমোস্ট রাজশাহী রহমপুর থেকে এসেছিলেন একজন, Right, তিনি ওই এলাকারই ঘটনা বলেছিলেন। তারপর কি হলো? তারপরে উনি দেখলেন যে 15-20টা বামন গাছ বেয়ে যে ডালগুলো ভেঙে পড়েছে সেগুলোর উপরে লাফালাফি করলো, কেউ কাঁপতেছে, কেউ হাসতেছে, কেউ বিচ্ছি ধরনের শব্দ করতেছে, এবং আমার ফ্রেন্ড ওই আব্বুকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো তিনি যথারীতি ভয় পাচ্ছেন এবং তার পুরো শরীর কাঁপতেছিল এবং পুরো শরীর ঘামতেছিল। তো এভাবে মোটামুটি ঘন্টাখানেক পার হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে যে বকুল ফুলের গাছ বেয়ে বেদের চুলের মতো অনেক চুল তাকে সার্কেল করে ঘিরে ফেললো। আচ্ছা। এবং সেটা পেয়ে দেখে তো তিনি আরো রীতিমতো ভয় পেতে থাকলেন। এক সময় সেই চুল বেয়ে আরো অনেক পরিমাণে প্রায় 1-150 ছোট বামন আকৃতির সেই বাচ্চাগুলো নামতে থাকলো। তারাও সেম একইভাবে বিভিন্ন রকম বিচ্ছি শব্দ এবং কান্না, কেউ হাসে, ভয় দেখানোর চেষ্টা করে। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে প্রায় অনেকটা সময় পেরিয়ে যায়। এক সময় উনি ভাবতে থাকেন যে ওনার জানা মতে যেটা ছিল যে জিন বলেন বা এই ধরনের কিছু বলেন, আগুন কিংবা লোহা, সিগারেট এগুলোকে অনেক ভয় পায়। বিশেষ করে আগুনটাই আমরা বেশি জানি, সবাই মনে হয় এটা সবাই জানে। তো ওনার পকেটে ছিল ম্যাচ এবং হচ্ছে সিগারেট। তো উনি সাথে সাথে বুদ্ধি করে একটা সিগারেট জ্বালালেন। আর ঠিক সিগারেট জ্বালায় উনি মনে মনে ভাবলেন যে এই যে আমি সিগারেট জ্বালাইলাম, আমি এখন চোখ বন্ধ করব, আমার সামনে যা কিছু হয়ে যাক না কেন আমি কিছু দেখবো না। তো উনি সঙ্গে সঙ্গে সিগারেটটা জ্বালান এবং সিগারেট টানতে থাকেন এবং চোখ বন্ধ করে ফেলেন। ঠিক কিছুক্ষণ পরেই তার কানে ফজরের আজান আসে এবং তিনি সাহস করে চোখ খুলেন। এই জন্যই যে আমরা জানি যে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত ব্যাপার তাদের পাওয়ার খাটাইতে পারে, দেন তারপরে ফজরের পরে সময়টা হয়ে যায় আমাদের মানুষের জন্য। তো উনি সাহস করে চোখ খুলেন এবং দেখেন যে সামনে কিছুই নাই এবং ডালগুলো উধাও হয়ে গেছে এবং সবকিছু ভ্যানিশ, এবং উনি কোনো কিছু শুনতেও পাচ্ছেন না। এভাবে তিনি বাসায় ফিরে যান। রাসেল ভাই এখানে বলে রাখি যে যেহেতু ওই গাছটা আসলেই খারাপ ছিল এবং গ্রামে এভাবে 2 দিন পর পরেই এক একজন এক এক কিছু দেখতো এবং ঘটতো, তো গ্রামের লোকজন যখন ওই গাছের মালিক যিনি ছিলেন তো ওনাকে এভাবে বলতে থাকেন, তো উনি একসময় ডিসিশন নেন যে গাছটা কেটে ফেলবেন। সো দ্যাট উনি গাছটা কেটে ফেলেন এবং গাছটা যখন কাটেন, যারা কেটেছিলেন গাছটা কাটার দায়িত্বে যারা ছিলেন, কিছুদিন পরে দেখা গেছে যে তাদের এক একজনের এক এক রকম প্রবলেম হচ্ছে। আচ্ছা। যেমন কারো হাতের সমস্যা হয়েছে, কারো পায়ের, কারো টোটাল বডিতে এমন কিছু একটা রোগ দিছে যে সে আর কোনো রকম কাজ করতে পারে না। আর সবচেয়ে মজার ঘটনাটা বলি রাসেল ভাই আপনাকে, সেটা হচ্ছে যে গাছের মালিক যিনি ছিলেন উনি যেহেতু কাটার পারমিশনটা নিছিলেন, তিনি এমন একটা রোগে আক্রান্ত হন যে কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, Hello listeners, আমি রাশেদ। স্পেশালি থ্যাঙ্কস টু রাসেল ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, আর আসলে একটু সিক ছিলাম। আমার এখানে আসার বিষয়ে আমাকে যারা ইন্সপায়ার করেছে একটু থ্যাঙ্কস জানাই সবাইকে। মাহফুজা আন্টি, স্বর্ণা, সম্রাট, শুভ, লিটন ভাই, ফারুক ভাই, টুটুল ভাই, রক, ইমাম, সবাইকে শুভেচ্ছা। ওকে, সো আপনার শুরু করছেন আপনি আদমজির ঘটনা দিয়ে, রাইট? আপনি আদমজিতে বহুদিন ধরে ছিলেন এবং সেইখানে ছোটবেলা থেকে আপনি অনেক উইয়ার্ড এক্সপেরিয়েন্স হয়েছে আপনার। সো কি ছিল সেই ঘটনাগুলো শুনে? নর্মালি আমি আমার শৈশব, আমার জন্ম শৈশব টোটালি ওটা কেটেছিল আদমজিতে। তো আদমজিতে আমরা ওখানে স্টাফ কোয়ার্টারে থাকতাম। তো এই ঘটনাটা ঘটেছিল, ওই সময় আমি ছোট ছিলাম, আমি ক্লাস 2-তে পড়তাম। ওই সময় আমার বড় 2 ভাই বোন ছিল। তো ঘটনাটা ঘটেছিল আম্মুর সাথে। তো আম্মু এবং আব্বুর সাথে, দুজনের সাথে। আম্মু এবং আব্বুর থেকে আমরা শুনেছি পর্যায়ক্রমে বিষয়টা, সেটা হলো আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম ওইখানে জায়গাটা আগে হসপিটাল ছিল। আচ্ছা। তো হসপিটাল ছিল, পরবর্তীতে হসপিটাল ক্লিয়ার করে ওখানে স্টাফ কোয়ার্টার করেছে গোডাউনের পিছনে। আচ্ছা। তো আমরা যেখানে থাকতাম আমাদের বাসাটার ঠিক সামনে বিশাল একটা আম গাছ ছিল। আর বের হয়ে যাওয়ার জন্য 2টো রাস্তা ছিল। বাম দিকে যে রাস্তাটা সেটা হলো সবাই ইউজ করে, আর ডান দিকে যে রাস্তাটা সেটা জাস্ট শর্টকাট, বাট ওই রাস্তাটা গিয়েছে টোটাল একটা স্ট্রেট লেফটিনে, টয়লেট যেটা ওখানে গিয়েছে ফরএভার। তো একদিন আমার আব্বু আমার দাদার সাথে দেখা করতে গিয়েছিলেন আরিচা। তো আব্বু আম্মুকে বলে গেছে যে ফিরতে লেট হবে, আমাদেরকে নিয়ে যেতে আম্মু শুয়ে পড়ে। তো ওদিন বিকালে আমরা খেলাধুলা করছিলাম বাসার বাইরে, আম্মু আমাদেরকে তাড়াতাড়ি ডাকার পরে যে তোমার বাসায় চলে আসো। আমাদের আম গাছের একটু পাশেই আমাদের মোরগ এবং মুরগির যে খোয়ারটা থাকে ওটা ছিল। তো আম্মু খোয়ারটা সবগুলো মোরগ মুরগিকে ঢুকিয়ে আম্মু ওটা লক করে দিল নিজের হাতে। আমাদেরকে ভিতরে ঢুকানোর পর আমাদেরকে বললো তোমরা যাও। আমরা ভিতরে চলে আসলাম, আম্মু বের হয়ে গেছে, রুম থেকে বের হয়ে গেছে। তো পরবর্তীতে এটা আমরা আম্মুর কাছে শুনলাম, সেটা হলো আম্মুর গেটটা লক করে দেখলো যে আম গাছ থেকে
শিগাও অথবা এই টাইপের কোনো কিছু একটা পড়েছে। আম্মু স্পষ্টটা দেখলো, দেখার পরে আম্মুর কাছে এটা মনে হলো যে এটা অস্বাভাবিক বড়। তো এটা আস্তে আস্তে গেল। তখন আম্মু প্রথমে ভাবলো যে এটা নর্মাল ঘটনা, হয়তো এই আসছে মোরগ মুরগি কিছু খাওয়ার জন্য। ওটা আস্তে আস্তে করে কোয়ারের সামনে গেল। তখনই আম্মু একটা খুব অদ্ভুত একটা বিষয় দেখলো, সেটা হলো দরজাটা অটোমেটিক খুলে গেছে কোয়ারের। আম্মু চুপ করে আছে। খুলে যাওয়ার সাথে সাথে মোরগ মুরগি সবগুলো এক একটা করে ডাকাডাকি করে ওরা বের হয়ে যাচ্ছে। বের হয়ে কোনোটা উড়ে যাচ্ছে, কোনোটা পাশে দৌড়ে চলে যাচ্ছে। বাট সবচেয়ে অদ্ভুত যেটা, আমার ভাবলো হয়তো ওর ধরে একটাকে নিয়ে চলে যাবে। ও কিচ্ছু করতেছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে ঘরের সামনে, আর সবগুলো মোরগ মুরগি বের হয়ে যাচ্ছে। এটা দেখে আম্মু ভয় পেলো এবং আম্মুর কাছে এটা অস্বাভাবিক ঘটনা মনে হলো। আম্মু ব্যাক করে রুমে চলে আসলো। তো রুমে চলে আসার পরে এসে আম্মু টিএনটি থেকে আমার খালুকে ফোন দিল। খালু আবার আদমজিতে জব করতো। খালুকে বললো যে রুমে আসো, বাসায় আসো। খালু বললো ঠিক আছে, আমি পরে আসবো। তো আম্মু আমাদের সবাইকে নিয়ে শুয়ে আছে। দেন আব্বু আসতেছিল, ব্যাক করতেছিল। তো আব্বু আর ঘুরে যায়নি, শর্টকাট যে রাস্তাটা সেটাই আব্বু ইউজ করতেছে। তো আব্বু নর্মালি রাতের বেলা ওখান দিয়ে আসতেছে, ড্রেন পাশে ছিল। আব্বু সিগারেট খেতে খেতে আসতেছিল। তো সিগারেট খেতে খেতে যখন আসতেছিল, তো ওখান দিয়ে একটা ঘটনা আছে যে এখানে অনেক সময় অনেকে চলাফেরা করে, ওই জন্য ওখানে সিগারেট কিংবা ওখানে কেউ প্রস্রাব করতে বসতো না। তো আব্বু ওটা মাথায় ছিল না। তো আব্বু হঠাৎ করে শুনতেছে যে লাঠি ঠুক 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 আওয়াজ যেগুলো শুনতেছে। একটু পরে আব্বু দেখলো যে আব্বুর সামনে দিয়ে একজন বৃদ্ধ টাইপের লোক, পাঞ্জাবি পরা, কোট টাইপের পরা, এই ধরনের, উনি হেঁটে আসতেছে। তো আব্বু করলো কি, সিগারেট টানতেছে, ওনাকে পাশ কাটিয়ে আব্বু চলে যাচ্ছে। একটু সামনে যখন গেল তখন উনি ডাক দিল আব্বুকে। ডাক দিয়ে বললো যে নাম ধরে ডেকেছে। হ্যাঁ, নাম ধরে ডাকলো। ডেকে আব্বুকে বললো যে তুমি জানো না আমার সামনে সিগারেট খাওয়া যায় না, আর তুমি আমাকে সালাম দাওনি কেন? তখন আব্বু ভাবলো কি স্টাফ কোয়ার্টারে অন্য কেউ, কারো হয়তো মুরব্বি টাইপের কোনো আত্মীয় আসছে। আব্বু রেসপেক্ট করে ওনাকে সিগারেটটা ফেলে দিল এবং ওনাকে বললো যে আমার ভুল হয়ে গেছে। এটা বলে আব্বু আর একটু সামনে আগালো। সামনে আগানোর পর আব্বু কি যেন মনে করে আব্বু পিছনে তাকালো। সাথে সাথেই পিছনে তাকিয়ে আব্বু দেখলো যে এটা উনি নেই। ওকে, উনি নেই। এটা যখনই দেখলো আব্বু, তখন আব্বু বুঝে গেছে, তখন আগের কথাগুলো মনে পড়ে গেছে যে হ্যাঁ এখানে তো প্রবলেম আছে। তখন আব্বু করলো কি, সাথে সাথে আরেকটা সিগারেট ধরিয়ে ফেললো। সিগারেট ধরিয়ে খুব দ্রুত বাসায় আসলো। এসে দরজা নক টক করে আম্মুকে উঠালো। রুমে ঢুকে আব্বু ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া কোনো কিছু করেনি। আম্মুকে বললো না খাবো না, শুয়ে পড়লো আব্বু। আম্মু আর কিছু বলেনি। আম্মু এক পাশে শুইলো, আব্বু একদম আমরা মাঝখানে ছিলাম, আর এক পাশে শুইলো। তো অনেকটা সময় গেল। সময় যাওয়ার পর হঠাৎ করে আম্মু গঙ্গানের আওয়াজ শুনতেছে। আব্বু অনেক বাজেভাবে গঙ্গাচ্ছে। তো যখন গঙ্গাচ্ছে তখন আম্মু পাশ থেকে ধাক্কা দিচ্ছে, বাট আব্বুর কোনো ইয়া হচ্ছে না, বেড়ে যাচ্ছে সাউন্ডটা। তখনই আম্মু ওনার পাশে যে ব্যাড লাইটের ইয়েটা ছিল, সুইচটা ছিল, আম্মু ওটা জ্বালালো। এবং আম্মু যখন জ্বালাচ্ছে তখন কিন্তু আম্মু তাকিয়ে ছিল আব্বুর দিকে। আম্মু জ্বালালো, জ্বালিয়ে দেখলো ঠিক আম্মু যেটা আমাদেরকে বলেছিল, ম্যাক্সিমাম 1 ইয়ার্স এর হবে, ম্যাক্সিমাম 1 বছরের একটা বাচ্চা ছেলে, কালো কুচকুচে, আব্বুর ঠিক বুকের উপরে বসে আব্বুর গলায় 2 হাত দিয়ে চেপে ধরে আছে। আচ্ছা, 2 হাত দিয়ে চেপে ধরে আছে। এটা যখন আম্মু দেখলো, আম্মু আর কোনো কথা বলার কোনো শক্তি পাচ্ছে না। আম্মু জাস্ট তাকিয়ে আছে। ও আম্মুর দিকে তাকালো, ডান দিকে ফিরে তাকালো। ডান দিকে ফিরে তাকানোর পর আম্মুর চোখ টোক দেখে আম্মু একদম হতবাক। ওর সাথে সাথে আব্বুর বুক থেকে, যে বয়সে বাচ্চারা হামাগুড়িও দিতে পারে না, ও আব্বুর বুক থেকে একটা লাফ দিল মশারির একদম লাস্ট প্রান্তে, যেটা খাটের প্রান্তে, সেখানে গেল। ওখান থেকে আরেকটা লাফে জানালা দিয়ে, বাট জানালা বন্ধ করা ছিল, ভ্যানিশ, টোটাল ভ্যানিশ। তখন আম্মু তাকালো, আব্বুর গলায় নখ বসে গেছে। তখনই আব্বুকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে উঠালো। আব্বু উঠলো। তো উঠানোর পর আব্বুকে একটু পানি খাওয়ালো, বাট ঘটনাটা আম্মু আব্বুর সাথে শেয়ার করেনি। পরের দিন সকালবেলা আম্মু যা দেখেছে তা আব্বুকে বললো। ইভেন আব্বুর সাথে যা যা হয়েছে আম্মু যেটা দেখলো সেটাও আব্বুকে বললো। সকালবেলায় আমাদের ওখানে একজন মাজুর টাইপের লোক থাকতো, উনি একটু ফরেস্ট গার্ড ছিল, ওনাকে আনলো, এনে কিছু দোয়া টোয়া করে দিল। তখন ওই মাজুর টাইপের লোকটা আমাকে দেখে বলেছিল, আপনার একমাত্র ছেলে তো, ও শনিবার এবং মঙ্গলবারটা ওকে একটু কেয়ারফুলি রাখবেন, আদারওয়াইজ এই ডেগুলোতে ও কোনো প্রবলেম হতে পারে। সমস্যাটা কেন হয়েছিল এটা কি বলেছে নাকি? নরমালি উনি যখন সমস্যাটার কথা বলেছে, সমস্যাটার কথা ওই হুজুর যেটা বললো যে নাম্বার 1 প্রবলেম ছিল গাছ থেকে যেটা নেমেছে, এটা অদ্ভুত টাইপের একটা বিষয়, এটার কাছে ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই, বাট এমন হতে পারে অন্য কিছু। বাট আব্বুর সাথে যেটা ঘটেছিল সেটা উনি বলল, যে ভদ্রলোকের সাথে আব্বুর সাথে দেখা হলো, উনি যেহেতু সিগারেট খাওয়া পছন্দ করে না, সালাম দেয়নি, আব্বু ওনাকে ক্রস করতে ছিল সিগারেট খেতে খেতে, এতে উনি রাগান্বিত হয়েছে। রাগান্বিত হয়ে উনি
ওই বাচ্চা রূপে এসে না না, কারণটা আপনি আমাকে বলেছেন, এখন ঠিক মনে করতে পারছেন না হয়তো, যে কারণটা ছিল এরকম যে ওইখানে সম্ভবত একটা হসপিটাল ছিল। রাইট রাইট, এটা তো ফার্স্টেই বলেছি, ওখানে হসপিটাল ছিল। আর স্বাভাবিকভাবে তো এটা বুঝে যায়, হসপিটালে যখন থাকে হসপিটালে অনেক ধরনের বিষয় হয়, রাইট। ছোট বাচ্চা অনেক নবজাতক মারা যায়, অনেকে ওখানে আপনার সিজার করে করে ফেলে, অনেক বাচ্চারা যারা দুনিয়াতে আসবে তাদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে এর আগে করে ফেলে, আপনার অপারেশন করে এখানে ফেলে। এরকম অনেক ধরনের ঘটনা। হ্যাঁ, অনেক ধরনের ঘটনা তো ওই ছিল। দিনই আপনার আর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, ওই দিনই যেটা হয়েছিল, আমাকে সকালেই বলেছিল, হুজুর বলেছিল যে ওকে একটু দেখে শুনে রাখেন। দেন দুপুরের দিকেই হবে, সিনিয়র যারা ভাই ছিল ওনারা খেলতে যাচ্ছে, ফুটবল নিয়ে যাচ্ছে, আর হাডুডু খেলবে নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে। তো আমাকে সবাই আদর করতে বললো চলো, আমি চলে গেছি। আম্মু তো আর সবসময় দেখে রাখবে না, তো চলে গেলাম। ওনারা খেলাধুলা করতেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আর পরবর্তীতে আমি নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, আমি একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, এবং ঝাপসা সব দেখা যাচ্ছে। তো নর্মালি যারা শীতলক্ষা নদীতে পাড়ে গিয়েছে তারা পাড় থেকে জেটিটা অনেক দূরে, জেটিটা হলো যেখানে মাল খালাস করে। রাইট। তো আমি প্রায় জেটির কাছে চলে গেছি, অনেক দূর, পাড় থেকে জেটি অনেক দূর, জেটির প্রায় কাছে চলে গেছি। পরবর্তীতে এরা আমাকে কিভাবে উঠালো, কিভাবে জানলো, আমি কোনো কিছুই জানি না। বাট আশ্চর্যের বিষয় হলো যেটা, যখন আমাকে উঠালো বাসায় নিয়ে গেল, আমি এক ফোঁটা পরিমাণ পানি খাইনি। ওকে, ফাইন। হ্যালো লিসেনার্স, রাশিদ বলছি আবার। রাসেল ভাইয়া, আপনি প্রথমে আমাদের একটা ঘটনা বলেছিলেন, রাইট? এবার আবারও একটা। ওকে ফাইন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো লিসেনারদের সাথে, এই ঘটনাটা হলো আমার গ্রামের বাড়ি নোয়াখালী। This track was downloaded from FusionBD.com. আচ্ছা। তো নর্মালি আমরা তখন গ্রামের ব্যাক করেছি, এবং এটা আমার কলেজ লাইফের ঘটনা ছিল, 2002 ঘটনা। তো আমি একদিন বিকাল নাগাদ আমি বাড়ি থেকে একটু বাইরে বের হয়েছিলাম, এবং সেটা একটু দূরে চলে গিয়েছিলাম। তো যে ওই সময় যেহেতু মোবাইলের কোনো অপশন ছিল না, সো আমাকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, না হলে সবাই চিন্তা করবে বাসায়। Right, চিন্তা করবে আব্বু আম্মু। তো নর্মালি আমি যখন এটাই ফিল করছিলাম যে আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, সো আমি ওই সময়টা ভাবছিলাম যে আমাকে যত দ্রুত সম্ভব আমাকে পৌঁছানো দরকার। তো সামহাও এদিক সেদিক করে আমার সেটা মোটামুটি 9টা-10টা ছুঁয়ে গেছে যখন আমি আমার বাজারে আসছি। আচ্ছা। তো গ্রামের বাড়িতে নর্মালি যেটা হয় সেটা হলো 8টা-9টার সময় কিন্তু সবকিছু ক্লোজ হয়ে যায়, আর ওই 10টা-11টা গ্রামের জন্য টোটালি একটা সাইলেন্ট মোড হয়ে যায় সেটা। তো যাই হোক, আমি 10টায় যখন আসলাম আমার বাজারে, সেটা তখন সেখান থেকে আমার গ্রামটা মোটামুটি 3 কিলোর মতো দূর ছিল, যেটা আমার 2টো গ্রাম ক্রস করে দেন আমার গ্রামে যেতে হবে। আচ্ছা। তো নর্মালি যেটা হয় গ্রামের মধ্যে সেটা হলো রাস্তাগুলো ঝোপঝাড় থাকে, বাঁশ থাকে, এবং কবরস্থান থাকে রাস্তার পাশেই, এবং মানে পারিবারিক ভাবে হয়তো অনেকে দাফন করে এরকম। পারিবারিক ভাবে সবাই সবার নিজেদের জায়গার মধ্যে নিজেদের মতো করেই দাফন করে। সো আমার বাজার থেকে আমার বাড়িতে গিয়ে পৌঁছানো পর্যন্ত রাস্তাটা এই টাইপের অনেকগুলো বিষয় ছিল, যেটা আমি নিজেই ফিল করছিলাম, যেটা আমার জন্য অনেক বইতেই হবে, আমি ভয় পাবো আমার গিয়ে পৌঁছাতে। তো আমার অনেকক্ষণ ওয়েট করলাম বাজারে, আমি কারোর জন্য, আমি কাউকে পাইনি আনফরচুনেটলি। যখন কমপ্লিট আমি ফিল করলাম যে না এবার আমার যেতেই হবে, তো বিসমিল্লাহ পড়ে দোয়া দুরূদ পড়ে আমি স্টার্ট করলাম। তো স্টার্ট যখন করেছি, সময়টা ছিল হেমন্তকাল আর চাঁদনি প্রসর রাত ছিল, অনেক দূরের বিষয়গুলো আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তখন। আর অনেক দূরের বিষয়গুলো যেমন দেখতে পাচ্ছিলাম, সে সাথে এটাও দেখছিলাম যে আমি যে হাঁটছি আমার ছায়াটাও আমি দেখছি। চাঁদনি প্রসর রাত ছিল। ওকে ফাইন, দেন আমি হাঁটছি, এবং হাঁটতে হাঁটতে আমি একটা গ্রাম ক্রস করলাম। তো সেই গ্রামটা ক্রস করার সময় আমার কোনো সমস্যা হয়নি। আমি তখন ফিল করছিলাম যে আমি ঠিকঠাক ভাবে যাতে পৌঁছাতে পারি, এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ, এই টাইপের যদি কোনো কিছু থাকে অ্যাটলিস্ট আমার সামনে যাতে না পড়ে, তুমি আমাকে ভালোভাবে একটু পৌঁছার সুযোগ দাও। অনেক ভয় পাচ্ছিলাম। একটা গ্রাম ক্রস করলাম, দেন সেকেন্ড যে গ্রামটা, সেই গ্রামটা থেকে আমার গ্রামে পৌঁছা পর্যন্ত এই রাস্তাটুকু অনেক বাঁশঝাড় ছিল, অন্ধকার ছিল, ইভেন দুপাশে বলতে গেলে কোনো বাড়ি ছিল না, এবং কবরস্থান ছিল। তো আমার জন্য এটা যেটা রিয়েলি টাফ ছিল এটা ক্রস করাটা, আমি যেটা হাস্যকর বিষয় ছিল, বাট ওই সময় আমি করেছিলাম। যখনই একটা ঝোপ আসতো, বাঁশঝাড় আসতো, কবর আসতো, আমি তখন কিছুক্ষণ ওয়েট করতাম, ওয়েট করে আমি একটা দৌড় দিতাম, দৌড় দিয়ে আমি ওটা ক্রস করে চলে আসতাম। এটা ভয়ের কারণে? এটা ভয়ের কারণে। তো দেন আমি ওটা যখন ক্রস করলাম, আমার গ্রামের দিকে ঢুকবো, যেটা আমার গ্রামের সীমানা শুরু। তো ওখান থেকে আমার একদম টোটালি খালি ছিল সবকিছু, চাঁদনি প্রসর আমি দেখছি ভালোভাবে। এবার আমি নর্মালি হাঁটছি। তো নর্মালি যখন হাঁটছি, তো আমার গ্রামে ঢুকার ফার্স্ট যে অপশনটা সেটা হলো আমার ফ্রেন্ডের রাস্তার বাম পাশে আমার ফ্রেন্ডের একটা ফুপু বাড়ি করেছিল, যারা ঢাকায় থাকতো, একমাত্র ঈদের সময় তারা বাড়িতে যেত। আচ্ছা। তো আমি যখন আসতেছিলাম, বাড়িটা ফাঁকা ছিল, বাড়ির আশেপাশে কোনো গাছ ছিল না। আমি দূরে থেকেই দেখছিলাম যে ব্যালকনি দৌড়ে একজন মানুষ
তাকিয়ে আছে, বাট আমার দিকে না, সেটা হলো পশ্চিম দিকে। আর আমি পশ্চিম দিক থেকে হেঁটে আসতেছি, ওই বাড়ির ডান পাশ দিয়ে আমি ক্রস করে চলে যাবো। আচ্ছা। তো আমার প্রথমে মনে হলো এটা হয়তো আমার ভুল ধারণা। এরপর আমি আরেকটু আগাচ্ছি, এমন করে করে যতটুকু আগাচ্ছি আমার স্পষ্ট হচ্ছে, এবং তখন আমি শিওর হয়েছি এটা একটা ফিমেল। মাথায় ঘোমটা দেওয়া ছিল, দুটো হাত সে উপরে উঠিয়ে ব্যালকনিটা ধরে রেখেছে। আচ্ছা। এভাবে যখন আমি টোটালি ক্রস করতেছি, আমি তো এমনি ভয় পেয়ে আছি, এই বিষয়টা আমার কাছে ওই সময় তেমন একটা বিষয় লাগছে না, আমার ফিল করছি হয়তো কুকুরটা বাসায় আসছে। এই জন্য আমি যখন বাড়িটা ক্রস করব, তখন এই ফিমেলটা একটু আমার দিকে ঘাড় বাঁকালো। আমার চোখাচোখি হয়েছে কিনা আমি বুঝতে পারিনি, বাট আমি ফিল করলাম সে আমার দিকে তাকিয়েছে। তার সাথে সাথে আমি খুব দ্রুত পা চালানোর পর আমার এখানে কোনো ফিল হয়নি। আমার ফিলিং একটাই যে আমার সামনের মোড়গুলো, বাজারগুলো পার হতে হবে। তো যে সমস্ত জায়গা আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, বিভিন্ন সময় বিভিন্ন জনে দেখেছে এবং ঘটনা ফেস করেছে, আমি এগুলো ফেস করতে চাচ্ছি না। যাই হোক, আমি অনেক দ্রুত হাঁটলাম, হেঁটে আমাদের দোকান ছিল, দোকান পর্যন্ত চলে আসছি। দোকান থেকে আমার বাড়িতে যেতে হলে একটু ঘুরে যেতে হবে, বাট ওই ঘুরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আরো অনেক বেশি নির্জন রাস্তা। আমি চিন্তা করে রাখলাম যে আমি একটা শর্টকাট রাস্তা আছে, সেটা আমি চলে যাব। দেন আমি হেঁটে চলে আসতেছি। এখন আর আমি দৌড়েও কোনো লাভ হবে না, যেহেতু আমার তাড়াতাড়ি ক্রস করা আমার পক্ষে এটা সম্ভব হবে না। দেন আমি হাঁটতেছি। ওই সময় আমার যে ফিলিংসটা হয়েছিল, যেটা আমি কখনো হয়তো কাউকে বোঝাতে পারবো না, আমি হাঁটতেছি, আমার প্রতিটা নিঃশ্বাস আমি শুনছি, আমার এই ধরনের ফিল হচ্ছিল। ইভেন পাশ থেকে কেউ যদি আমাকে, আমার শরীরে যদি একটা টাচ করে, একটা নিঃশ্বাস যদি আমার কারো আমার শরীরের মধ্যে পড়ে, আমি জাস্ট ওখানে পড়ে যাব। আমি ফিল করছি এভাবে, এবং এভাবে আমি হাঁটছি। হাঁটতে 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 হঠাৎ আমার বাড়ির ঠিক পেছনে রাস্তার পাশে একটা ডোবা আছে। আমার মনে হচ্ছে ওই ডোবাতে কেউ বসে আছে। তো অফ হোয়াইট একটা কাপড় পরে বসে আছে। তো আমি হাঁটতেছি, ফিল করতেছি যে এখানে কে, বাট আমি কিন্তু আমার হাঁটা স্টপ করতে পারছি না, আমি হেঁটে যাচ্ছি। তো হঠাৎ করে আমি নিজেই বলে ফেললাম এখানে কে। তো যখনই আমি এখানে কে বললাম, তখনই ওপাশ থেকে একটা ফিমেল আমাকে সাউন্ডটা রিপ্লাই দিল, যে যিনি আমরা জানি আমাদের গ্রামের একজন পাগলিনী, সচরাচর গ্রামে থাকে না, কখন আসে কখন যায় এটা আসলে বলতে পারে না, টের পায় না, রাত বিরাত উনি এইভাবে ঘুরে। উনি যখন আমাকে আমাদের গ্রামের বাসায় বললো, তখন আমার অ্যাটলিস্ট এটা ফিল হলো যে উনি কেন এখানে আছে, এটা আমার ফিল হয়নি। আমার ফিল হলো আমি এতক্ষণ পরে একটা মানুষের দেখা পেয়েছি, না ওকে, আমি এবার ভালো ফিল করতে পারি। দেন আমি বললাম আপনি এখানে কি করেন? উনি এখনো দূরে। উনি তখন হাসলো, ওনার দাঁতগুলো, চোখগুলো জল জল করতেছে, আমি বলবো না, বাট আমার কাছে অন্য টাইপের মনে হলো। হাসলেন, হেসে বললো আমি আমার হাঁড়ি পাতিল গুলো দিচ্ছি। বাট ওই পাগলিনী কখনো গ্রামেই থাকে না, তার হাঁড়ি পাতিল আসবে কোত্থেকে? আমি এটা ওই সময় ভাবিনি। আমি করলাম কি, ওখান থেকেই স্ট্রেট একটা ছোট ক্ষেত আছে আমার বাড়ি যাওয়ার জন্য, আমি ওটা দিয়ে অনেক জোরে একটা দৌড় দিয়ে ঠিক আমার একদম বিল্ডিং এর দরজা এসে নক করলাম। আব্বু আম্মু দুজনে উঠলো, উঠে এসে খুলে আমাকে অনেক বকাবকি করলো, কেন আমি এতক্ষণ বাইরে। আমি আর কিছু বলিনি, হাত পা ধুয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। আমার রুমে আমি শুতে চলে গেছি, খাওয়া দাওয়া করি। তো আমার রুমটা যেটা, সেটা হলো আমাদের বিল্ডিংটার নর্মাল যে পিঁড়িটা, এটা উঠোন থেকে অনেক উঁচু করে করা হয়েছে। তো আমি আমার রুমের মধ্যে শুয়ে গেছি, আমার মুখটা আমার জানালা একদম পাশেই ছিল, আর জানালাটা আমি খোলা রাখতাম। আর জানালার একটু পরেই একটা আম গাছ, অনেক বড় আম গাছ ছিল, যেটা স্পষ্ট ভালোভাবে দেখা যায়, চাঁদনি প্রসর রাত ছিল। তো ফাইন, আমি শুয়ে গেছি। আমার যা যা হয়েছে এগুলো আমার কোনো কিছু মনে নেই, কারণ আমার লাস্ট ঘটনাটা ছিল যে পজিটিভ, যে আমি একজন মানুষের দেখা পেয়েছি, আমার কোনো ভয় নেই। ওকে ফাইন। দেন আমি শুয়ে আছি, একটা সময় আমার ঘুম চলে আসছে। তো ঘুম চলে আসার পরে অনেকক্ষণ পর, এটা শুধু আমি ফিল করি না, আমার মনে হয় শ্রোতারাও এটা ফিল করে। আপনি যদি কোথাও ঘুমিয়ে থাকেন, যদি ওই সময় কেউ আপনার দিকে তাকিয়ে থাকে, অথবা কেউ যদি আপনার রুমে আসে, তাহলে কিন্তু আপনি সিক্স সেন্স এটা কিন্তু আপনাকে নোটিস করবে। তো আমার হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আর আমার খাটটা জানালার সাথে লাগানো ছিল। আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলবো করে অলসতার কারণে অনেকক্ষণ পর্যন্ত চোখ খুলিনি। তো একটা পর্যায়ে না, এবার চোখ খুলি, এইভাবে ফিল হলো, বাট আমার ভাবনাটা কিন্তু ভাবতেছি চোখ বন্ধ। দেন আমি অনেকক্ষণ পরে আমার চোখটা খুললাম, আর চোখটা খোলার পর আমি যেটা দেখলাম, যে ভয়টা পেলাম, আমি এটা দোয়া করবো যাতে কখনো কোনোদিন এই ধরনের ঘটনা কেউ যাতে ফেস না করে। আমি দেখলাম একটা বডি, কোনো শ্যাডো না, একটা বডি, যেটা একদম আমার জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছালো। এর আগে আমি একটু বলিনি, কেউ যদি নর্মাল উচ্চতার কেউ আমার জানালায় দাঁড়ায়, পিঁড়িতে দাঁড়িয়ে, আমি তার ম্যাক্সিমাম বুকের উপরে থেকে দেখবো। আর কেউ যদি অনেক লম্বাও যদি কেউ আমার উঠোনে দাঁড়ায়, তাহলে কিন্তু আমি তার চুল দেখতে কষ্ট হয়ে যাবে, যদি আমি শোয়া থাকি। আমি দেখলাম